সুধী দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস সংলাপ অনুষ্ঠানে। 2024 সালের 5 আগস্টের পর বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে একটি বড় ধরনের ধাক্কা লাগে এবং সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হয়ে ওঠে। অন্তর্বর্তী সরকারের সময়টাতেও ভারতের সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠেনি। রাজনীতি বিশ্লেষকদের ধারণা ছিল এটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশ সম্পর্ক অর্থাৎ তাদের সম্পর্কে উষ্ণতা বাড়বে, কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার পরেও সম্পর্কের উন্নয়নের পরিবর্তে সীমান্তে পুশিন বাড়ানোর পাশাপাশি সীমান্ত হত্যাও বন্ধ হয়নি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের সাথে নতুন করে সম্পর্ক উন্নয়নের কথা বলা হলেও ভারতের পক্ষ থেকে আশ্বাস দিলেও তেমন কোনো সাড়া মেলেনি। আসলে রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় সম্পর্কে যে টানাপোড়েন আবার নতুন করে শুরু হলো। এই ঘটনার পর ভারতীয় ভারপ্রাপ্ত হাই কমিশনার পাওয়ান কুমার বড়ইকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ডাক্তার জাহিদের ঘটনায় তাকে অসন্তোষ প্রকাশ করে ঢাকা। এই ঘটনার পর বাংলাদেশ ভারত সম্পর্ক কোন দিকে যাবে, কিংবা ঢাকার উপর দিল্লির এমন প্রকাশ্য ক্ষোভ কেন, আগামী দিনগুলোতে হয়তো তা স্পষ্ট হয়ে উঠবে। দর্শক, তাই আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি ঢাকার উপর দিল্লির প্রকাশ্য ক্ষোভ। আমার আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, বিএনপি নেতা ও শিক্ষক। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ডানে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং সেই সাথে মজলিসে শুরা সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী। অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবিদিন। দর্শক, আমরা আলোচনায় ঢুকতে চাই। আলোচনায় প্রথমে একটু যেতে চাই মোশাররফ আহমেদ ঠাকুরের কাছে। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার নিশ্চয়ই মনে হচ্ছে ডাক্তার জাহিদুর রহমান তিনি কিছুদিন আগে একটি সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি সেখানে বলেছেন যে পুশিন, যেটা ভারত পুশিন করছে, যেটা বাংলাদেশকে চাপে রাখবার জন্য না, এবং কিন্তু তারা ভারতের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে চায়, এরকম একটি কথা তিনি বলেছেন। কিন্তু গতকাল রোববার তিনি ঢাকায় গেলে একটি সেমিনারে যুক্ত হওয়ার কথা, অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে দিল্লিতে তাকে বিমানবন্দরে আটকে দিলেন, 2.5 ঘন্টা তাকে আটকে রাখলেন। পরবর্তী তিনি অনুমতি পেয়েছে বিভিন্ন জায়গা থেকে, কিন্তু তিনি চলে আসলেন কলম্বো হয়ে। এই যে একজন বাংলাদেশে হাই অফিসিয়াল, যদি বলি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে আটকে দেওয়া দিল্লি বিমানবন্দরে, যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আগে থেকে তাদেরকে জানানো হয়েছিল, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই বিষয়ে, তারপরও তারা কেন এমন হেনস্থা করলেন? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপরবিজ্ঞ আলোচক। ডাক্তার জাহিদুর রহমান আমাদের প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বেশ কয়েকটা মন্ত্রণালয়ের উপদেষ্টা, তথ্য সংস্কৃতি, আরও কয়েকটা মন্ত্রণালয়ের স্ট্র্যাটেজিক বিষয়ে তিনি পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ে তো উনি দেখাশোনা করেন। তো এই কারণে উনি উপদেষ্টা। তো আমার মনে হয় যে ভারপ্রাপ্ত হাই কমিশনারকে যেখানে ডেকে পাঠানো হয়েছে এবং এটা নিয়ে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ অত্যন্ত তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। তো আমার তো মনে হয় যে কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে যেটা প্রতিবাদ, এটা হয়েছে ইতিমধ্যে, এবং আমার মনে হয় এখানে কোনো একটা মিসকমিউনিকেশন এখনও এই বিষয়ে, যে রাজনৈতিক পরিসরে বা এই পরিসরে যে ইয়াটা করার জন্য, কমেন্টস করার জন্য, ইটস টু আর্লি। ভারতের পক্ষ থেকে আগে বলা হয়েছিল নির্বাচিত সরকার সাথে তাদের সাথে একটা সম্পর্ক গড়ে উঠবে, টু আর্লি। বিএনপি কি সেটা কি অ্যাচিভ করতে পারছে না সম্পর্ক, নাকি টু আর্লি? আমি মনে করি যে এখানে কোনো একটা মিসকমিউনিকেশনও থাকতে পারে। তো সেটা কোন পক্ষ থেকে, বাংলাদেশ না ভারত? যে কোনো পক্ষ থেকে একটা মিসকমিউনিকেশনও থাকতে পারে। তো এখনও রাজনৈতিক পরিসরে এটা নিয়ে যে আলোচনা করার মতো যে বিষয়টা, আমরা ডাক্তার জাহিদুর রহমানের বক্তব্যটা শোনার পরে আমার মনে হয় যেটা রাজনৈতিক পরিসরে আলোচনা হতে পারে। আর এর আগে যেটা হওয়া দরকার, যে এদের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে প্রতিবাদ করা হচ্ছে। তো আপনি জানেন যে এটা দীর্ঘ সময় ধরে শেখ হাসিনার সময় ইন্ডিয়া রীতিমতো যে বাংলাদেশ তাদের কথা শুনবে, বাংলাদেশ তাদের কথা মতো চলবে, তারপর সাউথ ব্লকের কথা মতো বাংলাদেশ হাসবে, বাংলাদেশ কানবে, ঠিক এইরকম একটা বিষয় ছিল তো দীর্ঘদিন।
তো দীর্ঘদিন পরে যখন দেখছে যে বাংলাদেশ ঠিক ওই রকম আচরণটা করছে না, তখন একটু ব্যত্যয় তো হয়েছেই। ইন্ডিয়ার মনস্তাত্ত্বিক দিক থেকে আমি মনে করি একটা সমস্যা আছে, এবং বাংলাদেশও নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করছে, বাংলাদেশ নিজের মতো করে এক্সপ্রেশন দিতে চেষ্টা করছে। তো দেখা যাক, আমার মনে হয় যে জাহিদুর রহমান বাংলাদেশে এসে কিন্তু রাজনীতি এই বিমানবন্দরেই কথা বলবেন। সেক্ষেত্রে আপনি কি এটা মনে করেন কিনা বাংলাদেশের কূটনীতিক দক্ষতার ঘাটতি আছে? না, কূটনৈতিক দক্ষতার ঘাটতির প্রশ্নে তো এই ইন্ডিয়া বহুদিন ধরেই তো বাংলাদেশের সাথে বড় ভাই সুলভ আচরণ করছিল, এটা ওই রকমই একটা হবে। আর এর মধ্যে বাংলাদেশ রিয়েকশনটা জাহিদুর রহমান আসার পরে আমার মনে হবে যে বাংলাদেশ কিভাবে। জাহিদুর রহমান তো চলে এসেছেন, জাহিদুর রহমান তো বক্তব্য আমি ওনার কোনো কথা শুনে এখনো দেখি বক্তব্য দেননি, চলে উনি কথা ওনার কোনো কথা পাই নাই। ওনার অফিসিয়াল স্টেটমেন্ট আসুক, তারপরে আমরা মনে হয় সেক্ষেত্রে যে আপনি শুক্রবার যে দীনেশ ত্রিবেদী বাংলাদেশে প্রবেশ করে তিনি বলেছিলেন 140 কোটি 20 কোটি একসাথে হলে একটি শক্তিশালী জনশক্তিতে পরিণত হতে পারে, এমন বক্তব্যের পরের দিন ডাক্তার জাহিদুর রহমানকে দিল্লির বন্দরে ত্রিবেদী যে প্রশ্নটার উত্তরে এটা বলছিলেন, ত্রিবেদী বলছিলেন যে আমাদের ভিসা অনেক সহজতর হবে কিনা। তিনি বলছেন আমি তো মনে করি যে 160 কোটি মানুষেরই দেশ এটা, তো ভিসার কথা তো মনে হয় ভাবখানা এরকম যে ভিসা তো আর কোনো বিষয়ই না। তো যাই আমি এটাকে প্রথমত দীনেশ ত্রিবেদীর এই বক্তব্যটাকে অনেকেই নেগেটিভলি নিয়েছে। তো স্বয়ং তথ্যমন্ত্রী সন্দেহ চোখে দেখেছেন। তো আমি আপনাকে বলি, স্বয়ং তথ্যমন্ত্রী সন্দেহের চোখে দেখেছেন। তো দীনেশ ত্রিবেদী আসছে মাত্র বাংলাদেশে, আর এমনি বয়স্ক মানুষ, জানু রাজনীতিবিদ, তো সেই হিসেবে উনি বলেছেন এইরকম একটা বক্তব্য, আপনার মনে আছে কিনা, যে আপনি যদি দুটো বই পড়েন, একটার নাম হচ্ছে আমার দেখা রাজনীতির 50 বছর, আর রাজনীতির 45 থেকে 75 অলিয়াহাদের। তো এই দুইটা বই, একটা আবুল মনসুর আহমদের, একটা অলিয়াহাদের। তো এই দুইটা বইয়ের মধ্যে পাবেন আপনি যে শেরেবাংলা একে ফজলুল হক 1954-তে এখানে আবার নতুন করে ইলেক্টেড হওয়ার পরে যুক্তফ্রন্ট, তিনি ক্যালকাটা গিয়েছিলেন। তো ক্যালকাটায় তাকে গড়ের মাঠে যখন তাকে সম্বর্ধনা দিল ক্যালকাটাবাসী, আপনি জানেন যে শেরেবাংলা একে ফজলুল হক কলকাতা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, তারপরে প্রধানমন্ত্রী ছিলেন, যুক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন। তো উনি আবেগপ্রবণ হয়ে বলেন যে আমাদের এই যে সীমানা আছে, এই সীমানা খুব, এটা অত্যন্ত ক্ষণস্থায়ী সীমানা, আমরা আবার এক হয়ে যাব। তো পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মির্জা এর প্রতিক্রিয়ায় বললেন যে শেরেবাংলাকে আমি গুলি করে মারবো, শেরেবাংলা হচ্ছে ট্রেইটর। তো এই শেরেবাংলা পরে ইস্ট পাকিস্তানের গভর্নর হন এবং হন ইউনাইটেড পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হন। তো যাই আমি আপনাকে বলছি যে এইসব বয়সকালে আমাদের নেতারা, রাজনীতিবিদরা অনেক জায়গায় গিয়ে একটু আবেগপ্রবণ হয়ে অনেক কথা বলেন, তবে আমি আবেগপ্রবণ হয়ে বলেন কিন্তু কথা কোনো ভ্যালু নেই, বিষয়টা এরকম অনেকটা পলিটিক্যাল রেটরিক। আপনি আসবো একটু অ্যাডভোকেট আতিকুর রহমান, ঢাকার এবং দিল্লির সম্পর্ককে আদৌ ভালো হবে? যদিও আমরা দেখেছি বিভিন্ন সময় নির্বাচনের আগে ঢাকা দিল্লি থেকে বিভিন্ন হাই অফিসিয়ালগুলো আসেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলেন, সেক্ষেত্রে জামাত আমির সাথে কথা বলেছেন, এরকম একটি তথ্য উঠে আসে ওই সময় নির্বাচনের আগে। আসলে ওই সময় কি আসলে কথা বলে কি তারা কি এটা প্রমাণ করতে চেয়েছিল যে ঢাকা দিল্লি সম্পর্ক ভালো হয়ে উঠবে বা আদৌ কি ভালো হবে কিনা? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ-আলোচক এবং যারা শুনছেন দেশে এবং বিদেশে, সবাইকে আমরা শুভেচ্ছা সালাম জানাচ্ছি। দেখুন, যে অবস্থাটার মধ্যে আমরা এখন পড়ে গিয়েছি, দীর্ঘত 15 বছর বিগত ফ্যাসিবাদের আমলে ভারত বাংলাদেশের সম্পর্ক তো অনেকটাই, তৎকালীন মন্ত্রীরা বলেছিলেন যে কীরকম সম্পর্ক সেখানে ছিল, এবং ভারতের জন্য সবচেয়ে একটা সুখকর সময় ছিল তখন, কারণ ভারত যা চেয়েছিল তৎকালীন সরকার বাংলাদেশের স্বার্থকে উপেক্ষা করে তারা ভারতের স্বার্থকেই তারা প্রাধান্য দিয়েছে। একসময় আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী বলেছেন যে ভারতকে আমরা যা দিয়েছি তারা মানে কৃতজ্ঞতা তাদেরকে বহু স্বীকার করতে হবে। তা আমরা জানি না তারা আসলে ভারতকে কি দিয়েছেন। আমাদের 24-এর যে বিপ্লবটা হলো, সেই বিপ্লবের পরে এসে ভারতের সে সম্পর্কটা বলা যায় কাট হয়ে গিয়েছিল।
এবং বিগত 24-এর 12ই ফেব্রুয়ারি আগ পর্যন্ত ভারত বহুভাবে চেষ্টা করেছে তাদের সে আগের সম্পর্কটাকে রক্ষা করার জন্য, নতুন তা কিন্তু তারা পারেনি। ইলেকশনের আগে বহু ধরনের কথাবার্তা আমরা শুনেছি, যেহেতু এটা কোনো প্রমাণিত নয় আমরা সেটা বলবো না। জামাতের আমিরের সাথে আনুষ্ঠানিক বৈঠক মানুষপতি উনি যখন অসুস্থ দেখতে এসেছেন, এবং তাও তারা বসে এটা গোপন করতে হবে। মানে জামাতের সাথে এসে রাজনৈতিক দল হিসাবে ভারতের স্বাচ্ছন্দ্যে কথা বলা তারা এটা এখনো মনে করেন না, যেটা তারা অন্যদের সাথে কোনো চিন্তাও করেন না। বহুবার বিএনপির সাথে বৈঠক হয়েছে এবং বলা হয় যে ইলেকশনের আগে বিএনপির নেতারাও কিন্তু অনেকে ভারতে গিয়েছেন, জানি না আমরা কেন গিয়েছেন। তো আমরা মনে করি নির্বাচন আগে বিএনপির নেতারা গিয়েছেন, এটা আমরা জানি, যতটুকু খবর আমরা পেয়েছি, গিয়েছেন, কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং সেখানে হয়েছে। এবং যেহেতু সেখানে ফ্যাসিবাদের নেত্রী সেখানে থাকেন, হতে পারে ইলেকশন কেন্দ্রিক কোনো একটা মেকানিজম করে, এটা আমরা জানি না, কিন্তু এটা বাজারে একটা খবর রটেছে, সে আলোকে আমি আপনাকে বলেছি। দেখুন, যে ঘটনাটি এই কদিনে ঘটছে, আমরা নতজানু পররাষ্ট্রনীতির কথা আমরা শেখ হাসিনার আমলে বলতাম, এই এই শব্দটি কিন্তু তখন বিএনপিও বলতো যে আমাদের নতজানু পররাষ্ট্রনীতি। আমরা আসলে এখন দেখছি কি, দেখুন গতকালকে আমাদের তথ্য উপদেষ্টা, তিনি তো প্রতিমন্ত্রীর মর্যাদা, তাকে যখন, তিনি তো লাল পাসপোর্টধারী নিঃসন্দেহ হওয়ার কথা, এবং তিনি যখন গিয়েছেন নিঃসন্দেহে এনওসি নিয়ে গিয়েছেন, তিনি সরকারকে কনসার্ন নিয়ে তিনি সেখানে গিয়েছেন, ইনফর্ম করা হয়েছে। তো যাওয়ার পরে যদি এই মানের একজন ব্যক্তিকে 2 ঘন্টা সেখানে বসিয়ে রাখা হয়, এটা নিঃসন্দেহে বাংলাদেশের মর্যাদার প্রশ্ন। বাংলাদেশের একজন যদি প্রতিমন্ত্রী মানের একজন ব্যক্তির সাথে ইন্ডিয়া এই আচরণ করে, তার মানে তাহলে আমাদের ব্যাপারে তাদের অবস্থানটা কি আমরা দেখেছি না, যেই পোস্টিংগুলো হচ্ছে নিয়মিত। না, আমি ওই জায়গায় একটু আসি। আচ্ছা, এই যে আটকে দিল, এটা কি আসলে ভারতের কোনো সিগন্যাল দিল বিএনপিকে? এটি হতে পারে, এটা এক ধরনের হতে পারে পোস্টিং নিয়ে বাংলাদেশের প্রতিবাদ হচ্ছে যে আমরা অনেক কিছু করতে পারি, হতে পারে এই জিনিসটা হতে পারে। এবং আমরা মনে করি এখন পর্যন্ত কিন্তু ভারত সরকার কোনো ব্যাখ্যা দেয়নি, ব্যাখ্যা দেওয়া উচিত ছিল। বাংলাদেশের যারা যুব সমাজ, নানা কারণে কিন্তু তাদের মাঝে কিন্তু একটা ক্ষোভ রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশের বিষয়ে, তাদের একটা বোঝার কথা। এবং আমি মনে করি এবার যে কাজটা করেছে, দেখুন দীর্ঘ সময় পর্যন্ত আমলা দিয়ে তারা বাংলাদেশ পরিচালনা করেছে, আমলারা এসেছেন, এবার রাজনীতিবিদ পাঠিয়েছেন, রাজনীতিবিদ আমলা, তার মানে এটা আরও কিন্তু গ্রেডটা এখানে বেশি। আমলাদের অনেক সময় রাজনৈতিক অনেকগুলো পরিপক্কতা থাকে না, কিন্তু পলিটিশিয়ান যখন আমলার ভূমিকা রাখেন, তার মানে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ককে একটা সিগনিফিকেন্ট জায়গায় কি করে নেওয়া যায়, এই জন্য মূলত দীনেশ ত্রিবেদীকে তারা সেখানে পাঠিয়েছেন। এবং আপনি একটু খেয়াল করবেন, যদিও আমাদের ঠাকুরদা বলেছেন যে বুড়ো হয়েছেন, কূটনীতিকদের কোনো কথা প্রত্যেকটা শব্দ কিন্তু গুরুত্বপূর্ণ। তিনি ঢুকেই বললেন যে 140 আর 20 কোটি 160 কোটি বলেছেন না, আমাদের নির্দিষ্ট ভূখণ্ড আছে, আমরা বলি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। যদি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা বলি, যদি সেই দেশে ঢুকে একজন পাশের দেশের কূটনীতিক বলেন যে 160 জন যদি এক থাকে, তার মানে কী বোঝাতে চাচ্ছেন? মনে কি এটাকে অখণ্ড ভারত দাবি করতে চাচ্ছেন? কিন্তু আমরা দেখলাম আমাদের বাংলাদেশের সরকার এখন পর্যন্ত কিন্তু সেই বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি। কেন বলেছেন? তথ্যমন্ত্রী বলেছেন তার এই বক্তব্য সন্দেহ হচ্ছে, তার এই বক্তব্য এটি হচ্ছে একটা মানে দায় সারা গোছের, একটা রাষ্ট্রকে আপনি মিলিয়ে ফেলছেন। তার মানে কি আপনি এখন বাংলাদেশ বলতে পারবেন কখনো যে 140 আর 20 কোটি 160 কোটি, তা এটা কেন বলবেন আপনি? এই কথা কোনোভাবেই, যারা আমরা রাজনীতি বুঝি, এটাকে সব মানে তারা একটা টেস্ট করেছে, দেখি এই কথাগুলোর মধ্যে বাংলাদেশের কী প্রতিক্রিয়াটা তৈরি হয়, এটা প্রাথমিক একটা স্টেজ। কিন্তু তারা কিন্তু সফল হয়েছে না, বাংলাদেশে বললাম দেখি কারোর মধ্যে কোনো কি নেই, সবাইকে নিয়ে ব্যস্ত আছে। এভাবেই কিন্তু আধিপত্যবাদী গোষ্ঠী তারা একটা মানে রাষ্ট্রকে তারা টেস্ট করে, তার মধ্যে কত প্রতিক্রিয়া আছে। কারণ যেখানে আমাদের রাষ্ট্রের মূল দায়িত্ব ছিল এই কথাগুলো বলা, আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো ইস্যুতেই রাষ্ট্রকে কার্যকর যে প্রতিবাদ করা, তার যে জনগণের হয়ে ভূমিকাটা রাখা, সেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। আমি একটা প্রশ্ন, সেটা হচ্ছে জামায়াত কি চায় ভারতের সাথে একটু সম্পর্ক ভালো হোক? দেখুন, জামাত ইসলামী যেহেতু পার্শ্ববর্তী দেশ আমাদের, আমরা বলেছি আমাদের বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক থাকবে। এবং আমাদের আমির বলেছেন প্রতিবেশী কখনো বদলানো যায় না, আপনি প্রতিবেশীকে আপনার লাগবে, কিন্তু নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আমার স্বার্থ আমার অধিকারগুলো ঠিক রেখে যে কোনো বিষয় আমি করবো, কেন আমি তাকে বাদ দিব? আমার স্বার্থকে বিসর্জন দিয়ে আমার বাংলাদেশের নাগরিকের সুযোগ সুবিধাগুলোকে বাদ দিয়ে শুধু তাদেরই একতরফা
যেই সুযোগ সুবিধা, সেই নীতি, সেই সম্পর্কতে জামাত ইসলামী বিশ্বাস করে না। সম্পর্কের মধ্যে সমতা থাকবে, সম্পর্কের মধ্যে বৈষম্য থাকবে না, সম্পর্কের মধ্যে আমি চোখে চোখ রেখে কথা বলতে পারবো, সম্পর্কের মধ্যে আমার সার্বভৌমত্বের জন্য আমি বজ্রকণ্ঠে আওয়াজ তুলতে পারবো, সম্পর্কের ক্ষেত্রে আমি আমার কথা সঠিকভাবে বলতে পারবো। সেই আমরা সেই সম্পর্ক সম্পর্ক আমরা চাই। এটা মোশাররফ আহমদ ঠাকুর উনি 2-3টে অভিযোগ তুলেছেন। একটি হচ্ছে নির্বাচনের আগে বিএনপি নেতাকর্মীরা ভারতে গেছেন, কিছু গ্রিন সিগন্যাল নিয়ে আসছেন, এরকম কথাও তিনি অভিযোগ করছেন। এবং সেই সাথে এই বিষয়ে বিশেষ করে দীনেশ ত্রিবেদী যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের কোনো প্রতিক্রিয়া সরকারের পক্ষ থেকে না আসার কারণে কি ডাক্তার জাহিদুর রহমানের এই বিষয়টাকে আবার একটু নক করলো কিনা? না, একদমই না। বিএনপি সম্পর্কে বিশ্বাস করে, ন্যায্যতা এবং সমতার সম্পর্কে বিশ্বাস করে, গোপন সম্পর্কে বিশ্বাস করে না। গোপন সম্পর্ক কারা করছে? একটা বাংলা একটা প্রচলিত কথা আছে, যে মেয়েটি গরমে কেঁদে ফেলে গরম সহ্য করতে না পেরে, সেই মেয়েটি বাঁশঝাড়ের পেছনে গোপন অভিসারে যায়। যে মেয়েটি সম্পর্কে, যে সংগঠনটি সম্পর্ক নিয়ে উথাল পাতাল ঢেউয়ে টালমাটাল, সে কিনা গোপনে বৈঠক করে। আর ও বললেই আমি শুনবো যে বৈঠকটি গোপন রাখতে হবে, সম্পর্কটি গোপন রাখতে হবে। গোপন সম্পর্ক খারাপ। মানে কোন কথা বলছেন? আমাদের জামাতের আমির যে বললেন আমার সাথে গোপন বৈঠক হয়েছিল, ওরা বলেছিল আমাকে গোপন রাখতে। আমি শুনবো কেন? আমি শুনবো কেন? প্রথম কথা হচ্ছে, আজ পর্যন্ত বিএনপির সাথে ভারতের গোপন গোপন বৈঠকের কথা আছে? কোনো গোপন বৈঠক নাই। উনি বলছেন যা বৈঠক আছে নির্বাচন আগে গেছেন। ভারতে যাক আর বাংলাদেশে কথা হোক, ভারতে কথা হোক, বাংলাদেশে কথা হোক, সেই কথাটা হবে প্রকাশ্য। সংবাদপত্র জানবে, ইলেকট্রনিক্স সমস্ত মিডিয়া জানবে আমার সাথে কি কথা হচ্ছে, স্পষ্ট। কোনো গোপন বিষয়ে এটা আসে না। গোপন বৈঠকে কোনো ষড়যন্ত্র করার কোনো আভাস ছিল? আপনি কি আপনি যাহা গোপন তাহাই খারাপ, যাহা গোপন তাহাই তো খারাপ। গোপন তো জিনিস, তো গোপন সম্পর্ক তো ভালো সম্পর্ক না। গোপন সম্পর্ক কখনো পবিত্র হতে পারে না। যা আছে দেখবেন আপনি, যা সম্পর্ক আছে গোপন মানেই খারাপ জিনিস। তো গোপন যদি সম্পর্ক করে তার ফলাফল তো পাওয়ার কথা, ফলাফল কি তারা পেয়েছে কিনা? ফলাফলের প্রশ্ন এখনো কি আমরা বলতে পারি? বাংলাদেশ ভারতের যে সম্পর্কটা, এই সম্পর্কটা যে এখনো যে ফাইনাল হয়ে গেছে, একটা ফাইনাল স্টেজে আসছে এই 12 তারিখের নির্বাচনের পরে। আপনি 12 তারিখের নির্বাচনের পর 17 তারিখ গভর্নমেন্ট হলো, 28 তারিখে ওয়ার শুরু হলো, বিশ্বব্যাপী আলোড়ন তোলা একটা ওয়ার। আপনি দেখবেন তারপরে 15ই মার্চে এসে দেখবেন যে হাম নিয়ে একটা টালমাটাল অবস্থা হলো। বিগত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার হামের টিকা কিনে নাই, এইসব কারণে একটা হাম নিয়ে একটা জরুরি অবস্থা গেল, মানুষের জীবন মৃত্যু, বাচ্চাদের জীবন মৃত্যু। তো এই অবস্থার মধ্যে আজকে মাত্র গভর্নমেন্টের প্রায় 3 মাসের বেশি, 3.5 মাস। তো এই অবস্থায় যে একটা কূটনৈতিকভাবে যে সব কিছু নির্ধারিত হয়ে যাওয়ার কথা, এরকম পর্যায়ে আসে না এখনো। তো এই জন্য আমরা বলছি ভারতের সাথে সম্পর্ক হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। বেশি লম্বা কথা না, সম্পর্ক শব্দ দুটা, একটা ন্যায্যতা, একটা সমতা। বাংলাদেশ চাচ্ছে, ভারত চাচ্ছে না, এবং এমন হচ্ছে কিনা? এবং আমি আপনাকে বলি যে ভারত, কারণ আমি ওই কথাটা বলছি, আমরা যেমন বিজেপি বিএসএফ এর মধ্যে 4 দিনের সম্মেলন হয়েছিল, এবারই প্রথম তারা সম্মেলন শেষে যৌথ বিবৃতি দেয়নি, আলাদা আলাদা বিবৃতি দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে কি বল, আওয়ামী লীগ ভারতকে যে সুবিধা দিয়েছে, প্রধানমন্ত্রী বলতেন আমি যাকে দিয়েছি তারা তার জীবনে বলবেন। বিএনপি এইরকম কোনো সম্পর্কে বিশ্বাস করে না। এখন যদি আমি জানি না আমার জামাতের ভাই কি এই যদি পালকি দিয়া জাহিদুল ইসলামকে, ডাক্তার জাহিদুর রহমানকে যদি দিল্লিতে পালকি দিয়ে লাল গালিচার সম্বর্ধনা দেওয়া হতো, তো এটাতে খুশি হতেন কিনা, যে এটাতে বাংলাদেশ ভারতের সম্পর্ক ন্যায্যতা সমতা হয়ে যেত? আপনি খুশি হতেন না? সবাই আমরাও তো খুশি হতাম। আমি মনে করি যে ভারতের সাথে আপনার দর কষাকষির পরেই একটা সম্পর্কে এসে দাঁড়াবে। ন্যায্যতা সমতা সম্পর্কটা
এতদিন একটা একতরফা সম্পর্ক ছিল ভারতের সাথে বাংলাদেশের, প্রায় 16-17 বছর। তো ওই জায়গার থেকে আপনি সরবেন, আর ভারত আপনাকে একেবারে চুমু দিয়ে, লাল গালিচা সম্বর্ধনা দিয়ে পালকি দিয়ে নিয়ে যাবে, এটা তো মনে করার কোনো কারণ নাই। আচ্ছা, আমি তো একটা আপনাকে প্রশ্ন- মনে করতে হবে, জাহিদুর রহমানের বিষয়টা নিয়ে মনে করতে হবে যে ভারতের সাথে বিএনপি বার্গেইন করছে, দর কষাকষি করছে, তার পজিশন নিয়ে, তার ন্যায্যতা নিয়ে, সমতা নিয়ে। এই জন্য ভারত কিছুটা সে নাখুশ হতেই পারে। সেক্ষেত্রে আমি যদি এভাবে বলি, আওয়ামী লীগ ভারতের সাথে সম্পর্ক করেছিল, বিএনপি কার সাথে সম্পর্ক করতে চায়? আমি আপনাকে বলি, বিএনপি সবার সাথেই সম্পর্ক করবে, কিন্তু ভিত্তিটা হচ্ছে ন্যায্যতা, সমতা। এতে 2 ঘন্টা বসায় রাখুক আর না রাখুক, আমি আপনাকে বলি যে যখনই দেখবেন, শেরে বাংলা একে ফজলুল হকের একটা কথা আছে, আমি আবার মনে করি, শেরে বাংলা একে ফজলুল হক বলতেন যে ক্যালকাটার দাদারা যখন আমার খুব প্রশংসা করে, তখন আমি মনে করি আমি ভ্রান্ত নীতিতে আছি, আমি বিভ্রান্ত, আমি আমার স্বদেশের ভাইদের বিপক্ষে কাজ করছি। আর ক্যালকাটা যখন আমার সমালোচনায় আমাকে বিদ্ধ করে, আনন্দবাজার যখন আমাকে সমালোচনায় বিদ্ধ করে, তখন আমি বুঝি আমি সঠিক পথে আছি, আমি আমার স্বজাতির স্বার্থ সঠিকভাবে আমি বিএনপি কোন পথে আছে? সঠিক পথে আছে? আমি মনে করি বিএনপি সঠিক পথে আছে, এবং ভারতের সাথে দর কষাকষির পরেই একটা সম্পর্ক নির্ধারিত হবে। ভারতের সাথে সম্পর্ক নির্ধারণের পর্যায়ে আছে, ভারতের সাথে সম্পর্ক নির্ধারিত হয়নি। জি, ধন্যবাদ। আতিকুর রহমান, উনি একটু অভিযোগ করেছেন গোপন সম্পর্ক খুবই খারাপ, বাসজারের গোপন সম্পর্কের কথা বলছেন, জামায়াত আমির গোপন সম্পর্কে বলেছেন, গোপন কথা না বলতে বলেছেন, এই সম্পর্ক খুবই খারাপ, এবং সেই সাথে পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক হবার কারণেই কি আসলে ইন্ডিয়ার সাথে সম্পর্ক দূরত্ব বাড়ছে? আপনার কি মনে হয়? দেখুন, দাদার বক্তব্য তো আমার প্রয়োজন নাই, যেহেতু এটা কোনো আনুষ্ঠানিক বৈঠক হয় নাই। জামাতের আমিরের অসুস্থকালীন সময় তারা এসেছেন দেখার জন্য, এবং তারা নিজেরা, এবং এটা তো সর্বপ্রথম জামাত আমিরই কিন্তু আগে প্রকাশ করেছেন, তারা প্রকাশ করার আগে। তার মানে আমরা আমাদের জায়গা থেকে এটা বলেছি। আমরা মনে করি রাষ্ট্রের ওপেন ডিসকাস হতে হবে। আর জামাত তো কখনো ক্ষমতা যায় নাই, কারণ ক্ষমতা না গেলে তো কোনো চুক্তির কোশ্চেনও তো আসে না। যেহেতু বাংলাদেশে ক্ষমতা গিয়েছে বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ গিয়েছিল, জামাত তো সে জায়গায় আমরা যাইনি। শুধু আমরা কিভাবে চুক্তি করবো না সেটা এখনই বলার কোনো সুযোগ নেই। নির্বাচনের আগে জাতীয় পার্টিকে জিএম কাদেরকে ডেকে বৈঠক করেছিলেন, তো ওটাই বললাম। দেখুন, এবং জিএম কাদের তখন কি বলেছেন বলা যাবে না। হ্যাঁ, দেখুন, আমি যদি আপনাকে বলি, এখন পর্যন্ত ভারতের জন্য বাংলাদেশের তাদের আধিপত্যবাদ বজায় রাখার জন্য তারা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ মনে করে ইসলামপন্থীদেরকে। আপনি যত ইসলামপন্থীদেরকে নানাভাবে সংজ্ঞায়িত করবেন না কেন, বাংলাদেশের যে কোনো গোলযোগ যাই হোক, সবাই আগে ইসলামপন্থীরাই কিন্তু দেশ রক্ষার জন্য এগিয়ে যাবে, এই মেসেজটা কিন্তু তাদের কাছে আছে। এই জন্য তারা কখনোই চায় না একটা বন্ধুত্ব তৈরি হোক। দেখুন, আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব তাদের তো ছিলই, যাদের তো মানে বন্ধুত্বের কোনো সীমা পরিসীমা নাই, একসময় বিএনপির সাথে হয়ে যাবে আমরা মনে করি। কিন্তু তারা কিন্তু তাদের কূটনৈতিক পলিসিতে কখনো কোনো ইসলামপন্থীদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করার এখনো পর্যন্ত ভারত সেই জায়গায় তারা আসেনি, যার জন্য তারা লুকোচুরি সেখানে করছে। তারা মানে আসবে কি আসবে না, কিন্তু আমরা মনে করি যে কোনো রাষ্ট্রের সাথে, যেটা ঠাকুর বলেছেন, আমাদের বক্তব্য ন্যায্যতা এবং সমতা, আমার দেশের স্বার্থ ঠিক রেখে যে কোনো দেশের সাথে আমার মানে সম্পর্ক হতে পারে, এটি হচ্ছে সবচেয়ে হলো বেসিক কনসেপ্ট। কিন্তু সেটাকে আমরা বলছি, সেটা তো আমরা জেনেছি, কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছি পাকিস্তানের দিকে একটু ঝুঁকে পড়তে বাংলাদেশ। না শুনুন, সেই কারণে কি এটি হলো বাস্তবতার পার্ট। এটি আমরা কোনো দেশকে আলাদা মিন করা দরকার নেই। বাংলাদেশের স্বার্থ যেখানে আসবে সেখানে আমরা যাব, যে দেশ হোক, চীন হোক, আপনারা মনে করেন যুক্তরাষ্ট্র, আমাদের স্বার্থটা গুরুত্বপূর্ণ। আমার শ্রমবাজার আছে, আমার ব্যবসায়িক স্বার্থ আছে, যেখানে আমার ব্যবসায়িক স্বার্থটা অগ্রাধিকার পাবে, যেখানে দেশের জন্য আমি সে কাজটাই করবো। এখানে কোনো দেশকে ভিন্ন কোনো দৃষ্টিতে দেখা কোনো প্রয়োজনটা আসলে আমার, যদি ভারত করবো অসুবিধা কী আছে? যদি ভারতের সাথে আমার তিস্তা চুক্তি নিয়ে এখানে সমস্যা আছে, এখানে ভারতের পানি বন্টন নিয়ে আমরা কথা বলবো, যদি ভারত ন্যায্যতা দেখায় সম্পর্ক কোনো অসুবিধা নাই। ধন্যবাদ। কোনো রাষ্ট্রের সাথে একদম নেগেটিভভাবে মনোভাব পোষণ করা, এটি আসলে কূটনৈতিক সম্পর্কে দেশে মানায় না কখনো। মোশাররফ আহমেদ ঠাকুর, সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাই গ্রেফতার হয়েছেন, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন খুব দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনা হবে।
আর দেশে ফিরিয়ে আনার আমি যতটুকু জানি তার বিরুদ্ধে 10টি দুদকের মামলা আছে কয়েকটি। এই মামলাগুলো বেশ জামিন হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আজকে যে চিফ প্রসিকিউটর তিনি বলেছেন তিনি আবার শাপলা গণহত্যা গুম খুনের সাথেও জড়িত। তিনি আসলে কি আবার নতুন করে কোনো মামলার শিকার হতে পারে কিনা আপনি কি মনে করেন? আবার কত দ্রুত আসলে বেনজির আহমেদকে ফেরানো সম্ভব হবে? জেনারেল ভাই, আপনার এই বিষয়টাতে আসার আগের প্রসঙ্গটা আমি 1 মিনিট একটু টাচ করি ছোট করে। দেখুন, আমাদের দেশে গ্রামে অনেক সময় মৌলানা সাহেবরা ওয়াজ করেন, বলেন যে ইসলামিয়া শরাবখানা যদি শুরিখানার উপরে যদি লিখে দেন এটা ইসলামিয়া শরাবখানা, এটা কি হালাল হয়ে যাবে? এটা শরাব? না, আমার মতে শরাব তো হালাল হয় না, না। শরাব ইজ শরাব। তো প্রথমত এটা ইসলামী কি না, ইসলামিয়া শরাবখানা। তো ইসলামিয়া শরাবখানা, আপনি ইসলামিয়া শরাবখানা বললে ইসলামী হয় না। মানে এই বিষয়টা কোন দিকে ইঙ্গিত করছে? আমি আপনাকে বলছি যে বললেন যে ভারত কোনো ইসলামী রাজনৈতিক সংগঠনের আচ্ছা, সাথে ভারতের সম্পর্ক হয় না। ওই জামায়াতে ইসলামী ওটার জন্মই হয়েছে ইন্ডিয়ায়, এবং এটার চ্যাপ্টারগুলো দেখবেন, নাম হলো জামায়াতে ইসলামী হিন্দ, জামায়াতে ইসলামী হিন্দ, জামায়াতে ইসলামী পাকিস্তান, জামায়াতে ইসলামী বাংলাদেশ, এবং পরে এটাকে জামায়াতে ইসলাম মানে কোথাকার ইসলাম বাংলাদেশ, জামায়াতে মানে কোন জামাত? ইসলামের জামাত, ইসলামী বাংলাদেশের। দেখেন তো নির্বাচন কমিশনের চাপে পড়ে বাংলাদেশ জামায়াত ইসলামী হলো, অথচ বাংলাদেশ জামায়াত ইসলামী শব্দটাই ইসলামী বললেই সাথে বলতে হবে আরেকটা, বুঝছেন? যখনই আপনি রহমান নূর বলবেন তো এর সাথে আরেকটি শব্দ ডিমান্ড করে, ইসলামী যখন বলবেন তখন আরেকটি শব্দ ডিমান্ড করে, তাদের নামেই ভুল, নামের সাথে আরেকটি শব্দ ডিমান্ড করে। মানে কি এখন কি নামেই ভুল? ওই শব্দটা কোথায়, ইসলামীটা কোথাকার ইসলাম, আরেকটা শব্দ ডিমান্ড করে। তো এই জন্য আমি আপনি বলছি যে তারা যেটা বলেন, দুইটা প্রশ্ন উত্থাপন করছে, আপনি বলছেন সেটা ইসলাম না, বা ইসলাম এখন শুনেন এটা আদৌ ইসলাম কিনা। তো ইয়াতে দেশপ্রেমিকতার নমুনাটা হলো 1947-এ জামায়াতে ইসলাম এই পূর্ব বাংলা এই অঞ্চলের মানুষ যখন এদের প্রাণের দাবি ছিল পাকিস্তান, আমরা সেই ইয়ার থেকে জমিদারদের শোষণ থেকে মুক্ত হওয়ার জন্য, সেই সময় তারা পাকিস্তানকে ধারণ করতে পারে নাই। 71-এ যখন সারা বাংলাদেশের মানুষের ডিমান্ড হচ্ছে বাংলাদেশ স্বাধীন হব, তখন ধারণ করতে পারে নাই। এটার নাম হচ্ছে দেশপ্রেম। তো এই জন্য আমি আপনি বলি জামায়াতে ইসলামী যাহা বলে তাহাই ইসলাম নয়। আপনি দেখবেন একজন ছোট্ট বিষয়, আমি মনে করলাম ছোট্ট বিষয়, এই যে কুমিল্লার যে দাউদকান্দির যে সেই ছেলে মনে করলাম একজন বিধবার সাথে প্রেম করছে, বিধবাকে গর্ভবতী করছে, ভ্রূণ নষ্ট করছে, এটা একটা অন্যায়, ওকে। কিন্তু জামায়াতে ইসলামীর একজন অ্যাক্টিভিস্ট সুলাইমান, সে যাহা বলেছে তার থেকে 3 গুণ খারাপ। সে বলছে যে আগে সাহাবীরা নবীরা প্রেম করতেন, ভালোবাসতেন, অন্যের স্ত্রীকে ভালো লাগলে তিনি বলতেন তোমার স্ত্রী দিয়ে দাও আমাকে। আপনি দৃষ্টতার নমুনাটা কোথায়? জামায়াতে ইসলামী মনে করে যে আমাদের যে সাহাবারা তারা সত্যের মাপকাঠিতে তারা উত্তীর্ণ না, ইমানের মাপকাঠিতে উত্তীর্ণ না, অনুসরণযোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ না। আমরা এই কথা বলতাম। তো এখন তারা বলে যে সাহাবীদের গলা কেটে দিল, বলে যে সাহাবীরা প্রেম করতেন, অন্যের স্ত্রীকে বলতেন আমারে দিয়া দাও, নবীরা ভুল ত্রুটির ঊর্ধ্বে ছিলেন না, নবীরা প্রেম করতেন। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটা দিয়ে প্রমাণ করে যে জামায়াত ইসলাম আদৌ ইসলাম না, ওয়ান। এবং জামায়াতে ইসলাম আপনি দেখবেন যে ইসলামী ব্যাংক 17% আর 11%, 11% আপনি রাখলে পাবেন, 17% ওরা নেবে ফিক্সড। ইসলামী ব্যাংকে কালকে এফডিআর করতে যান, ফিক্সড। তাইলে আপনি কত দিবেন কত নেবেন, ফিক্সড। তো যদি এটা ফিক্সড হয় তাহলে এটা মুনাফা নামের সুদ। তো এই জন্য জামায়াতে ইসলাম যাহা বলে ইসলাম হিসাবে আমাদের এখানে
এটা আদৌ ইসলাম নয়। আমি আপনাকে ইসলামী বলছি। ব্যাংকের জামায়াত এবং ইসলামী ব্যাংকের জামায়াত হ্যাঁ, ইসলামী ব্যাংক জামায়াতের বলে যে জামায়াতের, আপনি জিজ্ঞেস করেন কালকে যে জামাত ইসলামের কয় পার্সেন্ট, জামাত ইসলামের লোকজনের কয় পার্সেন্ট শেয়ার আছে, একটু ওনার থেকে বলে শুনে- যে এক বলতে পারবে না 1%। জি, জি। আমরা শুনে আসি। পাইছি যে 0.01% মীর কাসেম আলীর শেয়ার ছিল। এই শেয়ার বলে 0.01% শেয়ার বলে এই ব্যাংক জামাত ইসলামের হয়ে যায়। জি। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে উনি যেটা বললেন যে এই ভারত ইসলামী দলগুলির সাথে সম্পর্ক করতে চান, ওইগুলো তো আদৌ ইসলামী দলই না। জি, আমি একটু শুনতে চাই আতিকুর রহমান। জামাত ইসলাম আসলে কোনো ইসলাম না, এবং যে ইসলামী ব্যাংকের যে সুদ মুনাফা, এই বিষয়গুলো মুনাফাকে আবার সুদ হিসেবে নেওয়া হচ্ছে তিনি অভিযোগ করছেন, এবং জামাত ইসলাম যে ইসলামই না এই কথা তিনি বলছেন। শুনেন, আমরা সব কথার কাউন্টার করি না। কিছু লোক আসে টকশোতে, আমরা সম্মান বজায় রাখার চেষ্টা করি, কিন্তু কথা বলে গরু রচনার মতো করে। কেমন? রচনা একটা মুখস্থ করে, আলোচনার টপিক যাই দিবেন ওই দিয়ে এগিয়ে থাকার চেষ্টা করে। আমাদের ঠাকুরদাদের কাছ থেকে আমাদের সার্টিফিকেট লাগবে, কখনো বলছি আমরা? উনি মাইকিং করুক, লাগলে মাইকিংয়ের টাকা আমরা দিব। উনি বলছে যে আপনাদের কর্মকাণ্ডে আমি ইসলাম বলি নাই, না, উনি এটা বলতে চাচ্ছেন। মাইকিং করুক, উনি মাইকিং করে বলুক পুরো ঢাকা শহরে যে আমি মোশাররফ হোসেন ঠাকুর বলিতেছি জামাত ইসলামী দল না। মাইকিং করে আমরা দেবো, বলুক। যায় আসে কিছু আমাদের? সংসদে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিছু যায় আসে আমাদের? সবাই এখন মুক্তি সাজে, বুঝছেন? বাংলাদেশে তো আর কমই আলমরা করবে কি, আর কমই আলমদের তো আর বাদ থাকবে না বাংলাদেশে। কারণ সবাই যদি সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবও মুফতি, মাঝে মধ্যে আমাদের প্রধানমন্ত্রীও মুফতি সাজেন, তো বাংলাদেশের তো মনে আর মাদ্রাসার দরকার নাই, কারণ সবই তো মুফতি হয়ে যায়। সবাই এখন দেখি যে বাংলাদেশে এত মুফতি, কে ইসলাম না, কোনটা খাঁটি ইসলাম, কোনটা বেজাল ইসলাম, মানে এই যদি বাংলাদেশের অবস্থা হয়ে যায় অসুবিধা নেই। জামাত ইসলাম ইসলামী দল না, ইসলাম কিনা মাইকিং করেন, ওয়াজ করেন, আরও আমরা হেল্প করবো আপনাদের। এই সমস্ত কথাবার্তা বলে এগুলো আমরা খুব বেশি নোটে নিই না, তো এটা আমি আসলে ইগনোর করতে চেয়েছিলাম। আপনি বলে এগুলো আমি ইগনোর করি, এই সব কথার কাউন্টারগুলো হয় কেন আরও গুরুত্ব পেয়ে যায় খুব, এগুলো আরও বলতে দেন, ওনাকে প্রতিশোধে বলতে দেন। শুধু এসে বলেন জামাতকে বলেন, উনি কে কোথায় কি বললো ওটাকে তিনি জামাতকে উনি বলছেন জামাত বলেছে। আমরা কি বলি যা কে কোন মানে ইউটিউবার কি বলে, উনি একসঙ্গে নিজে বলছেন না যে যারা নেকা পরে তারা পতিতা, বলছেন তো উনি। তো উনি যেই ক্ষমা চেয়েছেন। না, কথাটা এইভাবে না। আমি বলি একটু আমি মোশাররফ ভাই, বলছিলাম please, ওইখানে একটু অন্য আমাকে একটা বলতে- প্রাইভেট কথা, সেইখানে আমি বলছি হিজাব এটা মুসলমানদের ড্রেস, নিকাব না। বলেন। নিকাবটার আমি বিষয় এটা আমাকে ওইভাবে ছিল। বলতে দেন, তো আমি ওইটা নিয়ে সেটেলড ইস্যু নিয়ে কথা না, বলবেন না। যেহেতু আপনি বলেছেন যে নেকা পতিতাদের পোশাক বলে জাস্টিফিকেশন দিচ্ছেন, আপনি বলেছেন এটা বহুত তোলপাড় হয়েছে, কিন্তু সেই ব্যক্তি যখন এসে আবার ইসলাম নিয়ে কথা বলেন কে কি বললো, এটা আসলে আপনার যে অবস্থা নীতিগতভাবে তার সাথে কখনো যায় না। দেখুন যেটা উনি বলেছেন, ইদানিং দেখলাম এক শ্রেণীর রোগ, দেখুন আমরা এগুলো মোকাবেলা করে করে এগিয়েছি। আপনি আমাদের কি বলবেন না বলবেন, বাংলাদেশের তৃণমূল পর্যন্ত জামাত ইসলামের অবস্থান আছে। আমি আজকে 30 বছর ছাত্র সংগঠন থেকে এখন আমি বৃহত্তর সংগঠন আমি আছি, আমি তো জানি কোন জামাত ইসলাম কোথা থেকে কোন পর্যায়ে আজকে এসেছে। একসময় কি বলতো যে জামাত ইসলামের কোনো সমর্থন নাই, বলেছে না, এবং যে আজ জামাত ইসলামকে তো মাটির সাথে মিশে দেওয়ার জন্য চেষ্টা করেছিল না, সেই জামাতটা মাত্র 220টা আসন ইলেকশন করে আমরা 33% ভোট পেয়েছি। এই যে একটা উত্থান জামাতের, কি করে জামাত ইসলামীকে আসলে ঠেকানো যায়, এই জন্য আমি আলোচনার টপিক যাই দিবেন এসে কি আচ্ছা সার্টিফিকেট লাগবে আমাদের? যদি মনে করেন পুরো পার্লামেন্টের এমপিরা বলে জামাত ইসলামী ইসলাম না, কিচ্ছু যায় আসে না আমাদের। আমরা কি এমপিদের সার্টিফিকেট নিয়ে জামাত ইসলামী করি? দরকার আছে কোনো আমাদের? জনগণকে আপনারা পাত্তা দিতে হবে না। আমি জনগণ কথাটা ভিন্ন, কিন্তু আপনি কোন ব্যক্তি কি বললো স্বরাষ্ট্রমন্ত্রী অমুকের ইসলাম না, তো উনি কি মুফতি হয়েছেন? উনি পড়াশোনা কোথায় করেছেন? যখন অযোগ্য লোকেরা মুফতি সাজে তখনই জ্ঞানের আসলে ধ্বংস হয়ে যায়। মুফতির কাজ ফতুয়া দেওয়া, রাজনীতিবিদ রাজনীতি করবেন, তারা যখন মুফতি সাজেন তখন আসলে রাজনীতি সেখানে আর থাকে না। আমি এটা আসি, দেখুন যে কথাগুলো আমি বলার চেষ্টা করেছেন, ছোট করে বলতে পারি। যেটা আমরা তো এগুলো ইতিহাস টানতে চাই না। ভারত কখনোই, আমি বলছি ইসলামপন্থীদেরকে, আমি ইসলামপন্থী বন্ধু বলছি, উনি এটা কোনোদিন নিয়ে গেছেন, তারা বন্ধু বানাতে চায় না। ইসলামপন্থী যাই কিছু করতে যাবে, কারণ তারা মনে করে না তাদের দেশে তারা বাংলাদেশকে যেরকমভাবে মানে করায়ত্ত করতে চায়,
আধিপত্যবাদী গোষ্ঠী যেভাবে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায়, সেই নিয়ন্ত্রণের সবচেয়ে বড় বাধা এদেশের ইসলামপন্থীরা। এই জন্য কখনো কোনো কালেই ইসলামপন্থীদের সাথে কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং করার চিন্তা এখনও পর্যন্ত অতীতেও ছিল না, এখনও পর্যন্ত ভারতের যে আমি বলবো তাদের যে ফরেন পলিসিতে তারা সেটা কিন্তু আসে না। তো কেন এটি হচ্ছে আপনি বলুন? তারা সবার সাথে করতে পারে, তারা ইলেকশনের আগে জাতীয় পার্টি জিএম কাদেরকে ডেকে নিয়ে যায়। তো আপনি ইসলাম আচ্ছা বাদ দেন, আমাদেরকে অন্য দলকে আপনি ডাকেন, সরমান আফ্রিকা ডাকেন, হতে পারে ডাকবেন আপনি, কিন্তু কাউকে ডেকেছে? কাউকে তো ডাকে নাই। আপনি জমিয়ত ওলামা ইসলামকে আমি ডাকেন, নেজাম ইসলামকে আমি ডাকেন, তার মানে আপনি আসলে কাউকে আমি ডাকেন না। এটি হচ্ছে বাস্তবতা। আমি আবারও বলছি, বাংলাদেশ জামাত ইসলামী আমরা করি এবং আমরা এই জেনে বুঝে আমরা করি, ঠিক আছে? কে কি বললো, কে আমাদেরকে, এগুলো আসলে আমরা হিসাবে কখনো করি না। আমরা এটা আল্লাহর বিধানকে মেনে আমরা এই সংগঠন। আমি আপনাকে বলি, ঠিক আছে, কোনো সাহাবা মুফতি ছিলেন না। আল্লাহ নবীর যে সাহাবা যারা, এরা কেউ মুফতি ছিলেন না, এরা কোনো মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন না, এরা কোনো মাদ্রাসার শিক্ষক ছিলেন না। এদের দ্বারাই সারা পৃথিবীতে ইসলাম, একবারে আফ্রিকা থেকে ইউরোপ পর্যন্ত ইসলাম বিস্তৃত হয়েছে ওই আল্লামা মুফতিদের দ্বারা। কোথাও ইসলাম ওইভাবে যায় না। ইসলাম আল্লাহর নবীর সাহাবা যারা ছিলেন, এই সাহাবার সবাই যোদ্ধা ছিলেন। সাহাবাদের দ্বারা যে ইসলাম বিস্তৃত হয়েছে, এই আল্লামা মুফতিদের দ্বারা এইভাবে মুসলিম বিস্তৃত হয় নাই। কথাটা শুনবেন তো? এইখানে আমি আপনাকে বলি, উনি আল্লামা মুফতির কথা বলছেন তো, আল্লামা বাবু নগরী এবং আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, বিখ্যাত ওয়াইজিন, এরা দুইজন বলেছেন যে জামায়াত ইসলাম আদৌ ইসলাম না, আমার বক্তব্য না, সালাউদ্দিনের হোম মিনিস্টার সালাউদ্দিন সাহেবের বক্তব্য না। এদের দুইজনকে আপনি আমি মাইকিং করবো, কোথায় বসবেন আল্লামা নুরুল ইসলাম অলিপুরির সাথে বৈশা বলেন যে আপনি ইসলাম। আমরা প্রসঙ্গ পরিবর্তন করি, বেনজির আমি বলি, ওলামা ওরাসুল আম্বিয়া, আলেমরা হচ্ছে রাসূলদের কি আম্বিয়াদের ওয়ারিস। তারা আম্বিয়ারা যা করেছেন তা ওলামারা ধারণ করে থাকেন। আর জামাত ইসলামী কারোর সাথে এই চ্যালেঞ্জ বহু আগে জামাতকে দেওয়া হয়েছিল, আসেন বসি, ওই ধরনের চ্যালেঞ্জ আমাদের দরকার নাই তো ভাই। কে চ্যালেঞ্জ দিল? আচ্ছা যাক, আমি যদি চ্যালেঞ্জ গ্রহণ করে তিনটা লোক বসে টপিকটা নিয়ে আসেন, উনি কিন্তু বলে আমির, উনি আলেমও না, আমি দেখলাম, আমি বলি আমি তো অনেকগুলো যখন কোনো টপিকে যুক্তি এবং বক্তব্য থাকে না, আমি দেখে আসছি, তখনই নিয়ে আসে জামাত ইসলাম ইসলাম না, তখনই নিয়ে আসে ৭১। পয়েন্টে কথা বলে, আমি একটু পয়েন্টে কথা বলে। বেনজির আহমেদকে কত দ্রুত ফেরানো সম্ভব বলে আমি বেনজির আহমেদ যে অ্যারেস্ট হচ্ছে বাংলাদেশের পুলিশের রেড নোটিশ জারির কারণে উনি বেনজির অ্যারেস্ট হয়েছেন, এটি একটি সুখবর বাংলাদেশের জন্য। এবং আমরা মনে করি এই রেড নোটিশের কার্যকারিতা যদি আমাদের যেসব দেশের সাথে আমাদের এই চুক্তি আছে, এই সব দেশগুলিতে যদি এইটা কার্যকর হয়, তাহলে আওয়ামী লীগের যেসব লুটেরা মন্ত্রী আছেন বিভিন্ন দেশে, এরা গ্রেফতার হওয়ার সম্ভাবনা আছে। এই কাজটা বাংলাদেশের মানুষের পক্ষে যাবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে যে আওয়ামী লীগের মন্ত্রীরা লুটেরারা যারা টাকা চুরি করছে বাংলাদেশের মানুষের, এদের মুখটা একটু বন্ধ হবে। এইটা একটা খবর। তবে আরেকটা না, বিএনপি যদি এই রেড নোটিশ জারি না থাকতো তাহলে তো আর অ্যারেস্ট হতো না। এটা তো পুলিশের রেড নোটিশ জারির প্রেক্ষিতেই হয়েছে। তো আমি আপনাকে বলছি যে আরেকটা দুঃসংবাদও আছে। দুঃসংবাদ হচ্ছে যে আমাদের সাথে ওদের বন্দি বিনিময় চুক্তি আছে, দুবাইয়ের বন্দি বিনিময় চুক্তি আছে, কিন্তু আপনি দেখবেন আজকে সব পত্রপত্রিকায় আলোচনাটা আছে যে আমাদের যে জেনারেল এক্সট্রাডিশন, মানে বহিঃসমর্পণ চুক্তি, এটা নাই। তো সেই সব ক্ষেত্রে জিসান এবং আরাফ খান দুইজন এর আগে গ্রেফতার হলেও তাদেরকে আনা সম্ভব হয়নি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি বেনজিরের ক্ষেত্রে আলাদা এফোর্ট দেওয়া হবে, প্রয়োজনে জেনারেল এক্সট্রাডিশন চুক্তি যেটা বহিঃসমর্পণ চুক্তি, এটা দ্রুত সম্পন্ন করে তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হোক। এবং সে শাপলা গণহত্যার সাথে জড়িত, তখন সে ছিল আমাদের
ঢাকা মেট্রোপলিটনের কমিশনার। পুলিশ কমিশনার ছিল এবং এই আমাদের এতিম বাচ্চা আলেমুল আমাদের হত্যার ক্ষেত্রে জড়িত ছিল। এই ক্ষেত্রেও বিএনপি মাঠে নেমেছে, সমস্ত আলেমুল আমাদেরকে পানি খাইয়েছে, স্টেজে গিয়ে সমর্থন দিয়েছে। জামাতে ইসলাম কিন্তু শাপলার যে সমাবেশ সেইটাতে জামাত ইসলাম কিন্তু সমর্থন দেয় না। আচ্ছা, ধন্যবাদ। ওনার কাছে জানবো, আমি একটু জানবো, একটু আপনি একটু জেনে একটা প্রশ্ন করে হাসেন না, আপনি অসুবিধা রাখেন, আমি একটু বলি, মানে ইতিহাস যে বিকৃতি কিভাবে হয় নোটটা দেখেন, রাখেন। কি ইতিহাসটা বিকৃতি হয়, মানে এটি আসলে বাস্তবতা সেখানে বোঝা যাচ্ছে। প্রথম হচ্ছে যে বেনজিরকে অ্যারেস্টের পেছনে বর্তমান সরকারের কোনো ভূমিকা নাই। ইন্টারিম গভর্নমেন্টের সরকার সময় বলছে তাদের সফলতা। বলতে পারে, এই উদ্যোগটা ইন্টারিম গভর্নমেন্টের সময় হয়েছে, তখনই হয়েছে। এবং আমরা দেখলাম যে যে দুজন তখন মামলা করেছিল দুদকে, তাদেরকে তারা সরিয়ে ফেলেছে। বুঝতে পারছেন, মানে ইন্টারপোলে যে রেড নোটিশ যা এটি সব কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট করে গিয়েছে। এখন তারা এসে বসে, তাদের সফলতা না। দ্বিতীয় যেটি আমাদের ঠাকুরদা, দেখুন ঠাকুরদা তো খুব সিনিয়র মানুষ, হয়তো কিছু কারণে হয়তো ব্রেনে ওনার ভুল হতে পারে। কি ব্রেনে বলেছে সেটা শাপলা চত্বরের ঘটনা তো আমি জানি, আমরা তো তখন ফিল্ডে ছিলাম। কোথায় ফিল্ডে ছিলেন? খালেদা জিয়া বলেছিল সাদেক হোসেন খোকাকে সবাইকে রাস্তা আসার জন্য, কিন্তু বিএনপির নেতারা এটাকে ধারণ করে নাই কেন? যদি 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 হেফাজতের মধ্যে দিয়ে যদি সরকারের পতন ঘটে, তাহলে তো বিএনপি ক্রেডিট নিতে পারবে না। পুরো রাস্তায় জামাত ইসলামী সেখানে ছিল, শুরু থেকে স্বতঃস্ফূর্ত সমর্থন মাঠে ছিল। বরং সেই রাতে বিএনপি চেয়ারপারসন, তাকে যথেষ্ট আমরা শ্রদ্ধা করি, উনি দেশপ্রেম এখনও তার প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধাবারই আছে। উনি যে চিন্তাটা করে দাঁড়াতে বলেছেন হেফাজতের পাশে তার নেতাকর্মীদেরকে, দুর্ভাগ্য শুধু সেদিন সবাই নামতো রাস্তায়, তাহলে ঘটনার চিত্রপট সেদিনে পাল্টে যেত। বরং ওনারা না নামার কারণেই রাজনৈতিকভাবে ঘোষণা এসেছে, হেফাজত ঝুঁকিতে পড়ে গিয়েছে। তো সেটাকে আপনি উল্টো ইতিহাস তৈরি করে, এই যে বয়ানটা বলি না, এত ঘটনা, এই যে আমাদের 24-এ যা বয়ান হয়েছে না, খুব বয়ান পরিবর্তন হয়ে যাচ্ছে। দিবালোকের মতো স্পষ্ট বিষয়কে যদি এখন আমাদের লোকেরা অস্বীকার করে, তার মানে দেশের ইতিহাস দাফে দাফে কি হয়, একটু পরিবর্তন হয়। আমার মনে হয় অন্য প্রসঙ্গে কথা বলতে হবে, পাল্টাপাল্টি কথা বলে। আমার আদ্দিন হাসপাতাল যেটা লাইসেন্স বাতিল করেছে সরকার, সেখানকার রোগীদের এখন চরম ভোগান্তি হচ্ছে। সরকারের এই সিদ্ধান্তটাকে আপনি কিভাবে দেখছেন? 6 শিশু মারা গেছে, অবশ্যই সেটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, কিন্তু একটা হাসপাতাল বন্ধ করে প্রায় 1600 মানুষ সেখানে কর্মচারীরা এখন ভোগান্তিতে আছেন। এই সিদ্ধান্তটা কেন নিল সরকার? আমি আপনি বলি যে এটা সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, আপনি দেখবেন যে আদ্দিন হাসপাতালের ভিতরে একটা রুটির কারখানা পাওয়া গেছে। তো রুটির কারখানা পাওয়া গেছে, আমরা মনে করি যে ওই সময় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যদি এখন দেখা যায় যে কর্মচারীদের ভোগান্তি হচ্ছে। এবং আদ্দিন হাসপাতালের যে রাস্তা দুটো, বহির্গমন এবং আউট হওয়া এবং ইন করার যে সরু রাস্তা আপনি দেখবেন, তো আদ্দিন রাস্তা সরু রাস্তা, এটা হাসপাতালের উপযোগী না। আর একটা পজিটিভ দিক হলো আদ্দিন হাসপাতাল অল্প পয়সায় প্রচুর মিনি অ্যাম্বুলেন্স প্রোভাইড করে। সেটার জন্য তাদেরকে স্থান চেঞ্জ করতে বলা না, এইটা গরিব মানুষের হাসপাতাল বলে। আমি আপনাকে বলবো যে আপনার এই বক্তব্যের সাথে একমত। আদ্দিন হাসপাতাল প্রচুর গরিব মানুষকে সহায়তা দেয়, প্রচুর নিম্নবিত্ত মানুষকে সহায়তা দেয়, যারা উচ্চবিত্ত আমরা যে অনেকেই ওই হাসপাতাল হয়তো জানি না। কিন্তু এটাকে আমি মনে করি যে রিকনসিডার করা, পুনর্বিবেচনা করা উচিত। আমি মনে করি বিষয়টা পুনর্বিবেচনা করা উচিত। বিভিন্ন ফ্যাসিলিটিসকে প্রোভাইড করার শর্তে, যেমন রাস্তা বড় করতে দেওয়া যেতে পারে। তারপর ওইখানে যে রুটির কারখানা আছে, এটা একেবারেই অস্বস্তিকর, এইটা দেওয়া যেতে পারে। তারপর এই যে একটা জায়গায় ইলেকট্রিসিটি ফেল করলেও যেত, বাচ্চারা জীবন ঝুঁকি না পড়ে, এইসব ফ্যাসিলিটিসগুলি প্রোভাইড করার শর্তে আদ্দিন হাসপাতালকে পুনর্বিবেচনা তো করা যেতে পারত। কিন্তু যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই তো বলেছেন যে 1 কোটি কর্মসংস্থান তৈরি করবেন, সেক্ষেত্রে এখন কর্মসংস্থান মানে কর্মহীন করে ফেলছেন মানুষকে। বিষয়টা কি আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন বুঝতে পারে, মানে ওনার কানে নেই, মানে ওনার কান পর্যন্ত পৌঁছায়নি এই যে খবরটা আদ্দিন হাসপাতালের বিষয়টা? ঠিক এটা তো এইভাবে তো আসে নাই কথাটা। আপনি দেখছেন যে আপনিও যে পত্রপত্রিকা দেখেন, মিডিয়া দেখেন, আমরাও মিডিয়া দেখি, মিডিয়াতে যেভাবে বিষয়টা সিরিয়াস যেভাবে আসছিল, যে সিরিয়াসনেস নিয়ে, তো এইটা তো ওই রকমই ছিল।
এখন হয়তো পরিস্থিতির অন্যান্য বিবেচনায় যদি আসে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ তো না, আমি হস্তক্ষেপ আপনাকে বলি, শেখ হাসিনার মতো সব বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ লাগবে কেন? শেখ হাসিনার আমলের মতো সব বিষয়েই প্রধানমন্ত্রী হস্তক্ষেপ লাগবে না। এটা শিক্ষা স্বাস্থ্যমন্ত্রী নিজেই বিবেচনা করতে পারেন, এটা পুনর্বিবেচনা করা যেতে পারে, এবং এই করা যেতে পারে, এই ফ্যাসিলিটিসগুলি প্রোভাইড করেন, এই শর্ত দিয়ে দেওয়া যেতে পারে। অসংখ্য ধন্যবাদ। আমার কাছে সময় নেই, আমি এটা ছোট্ট করে বলি। আমি একটু প্রসঙ্গটা আপনি কি বলি। এটা মনে করেন কিনা জামায়াতের সংশ্লিষ্টতা এই হাসপাতালে আছে, এরকম কেউ কেউ বলছেন জামায়াত এখান থেকে সুবিধা পায়, সে কারণেও বলা হচ্ছে যে অনেক সময় আদ্দিন মানে হাসপাতালের প্রতি মানুষের শুনেন, যাহা কিছু ভালো তাহার সাথে জামাত আপনি খুঁজে পাবেন। ভালো সেবা দেয় জামাত ইসলামী, সুদমুক্ত ব্যাংকিং জামাত ইসলামী, সার্ভিস ভালো জামাত ইসলামী, শিক্ষা প্রতিষ্ঠান ভালো জামাত ইসলামী। দেখুন আমি বলি আপনাকে, প্রথম হচ্ছে জামাত ইসলাম যদি একটু সংশ্লিষ্ট থাকে আমি- তাহলে আমি এই বলি। ধরনের অবকাঠামোগুলো ঠিক করেনি কেন? আমি এটা ওই দিন নিতে চাচ্ছি না। জি। সরকারি হসপিটালে যে অব্যবস্থাপনা, এই দাগে স্বাস্থ্যমন্ত্রী নিচ্ছেন কখনো? সেখানে রোগী মারা যাচ্ছে না, কোনো দায় নিচ্ছেন? এটা একটা গরিবের হসপিটালকে বলা হয়, তারা অত্যন্ত ফ্রি, কম কষ্টে এবং মানুষের বিনামূল্যে তারা সার্ভিস দিচ্ছেন। তাকে বলেন আপনি এগুলো সংশোধন করেন আপনি। না 6 শিশু কি আপনি বলেন আমি বলছি এটা কোনোভাবে আমাদের কাম্য নয়। আবার বহু শিশু এখানে জন্ম হয়েছে না, আবার আপনি একটা ঘটনা কিন্তু আপনি সব ঘটনাকে আড়াল করতে পারেন। আমি দিতে বলছি, স্বাস্থ্যমন্ত্রী এখানে অনেকগুলো আইন লঙ্ঘন করেছেন। দেখুন আজকে কিন্তু আমি খেয়াল করেছেন, উনি বলে ওনাকে কোটি টাকা অফার করা হয়েছে, বলেছে না? যদি অফার করা হয়ে থাকে, ওনার দায়িত্ব ছিল এই ব্যক্তিকে আইনে সোপর্দ করা। দণ্ডবিধি 202 ধারা 217 ধারা তথ্য গোপন করার ব্যাপারে শাস্তি 6 মাস 2 বছর কারাদণ্ড। দুদকানে 32 ধারা বলা আছে। আজকে দেখলাম বলেছেন মহিউদ্দিন সাহেব যে আমরা কোনো টাকার অফার করি নাই। দায়ী কি এখন বলুন? স্বাস্থ্যমন্ত্রী বলেছেন কোটি টাকা অফার পেয়েছি, আর মহিউদ্দিন সাহেব বলেন আমরা কোনো অফার করি, তার মানে তাহলে স্বাস্থ্যমন্ত্রী শপথ ভঙ্গ করেছেন, মিথ্যার আশ্রয় নিয়েছেন, আর তিনি সত্য গোপন করেও তিনি শপথ ভঙ্গ করেছেন। তো যিনি তার শপথ ভঙ্গ করেন, যিনি একটা সত্যকে গোপন করেন, তো তার দ্বারা কোনটা লিগাল আর কোনটা লিগাল, এটা আসলে আমরা জাস্টিফাই করতে চাই না। জি, অসংখ্য ধন্যবাদ। আমার কাছে সময় নেই, আমার শেষ করতে হবে। দর্শক এতক্ষণ আলোচনা শুনছিলেন আমাদের যারা আলোচক। জি, আমি শুধু এইটুকুন রাখলাম যে স্বাস্থ্যমন্ত্রী যাহা বলেছেন, একজন মুক্তিযোদ্ধা স্বাস্থ্যমন্ত্রী মিথ্যা কথা বলবেন না। মানে তাহলে 7 করে নাও। দর্শক বলছিলাম আলোচনায় ছিলেন মোশাররফ আহমেদ ঠাকুর, বিএনপি নেতা এবং শিক্ষক ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুর রহমান, মজলিস শুরা সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। দুজনকে অসংখ্য ধন্যবাদ আলোচনা করবার জন্য, আজকে সময় দেওয়ার জন্য এবং আপনার ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান দেখবার জন্য। আপনাদের প্রাণঢালা অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করতে চাই। যদি অনেক প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর সময়ের জন্য আমরা করতে পারিনি। সবাই ভালো থাকবেন। আগামীকাল একই সময় চ্যানেলের সঙ্গে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।